আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যোজনী। মূলত বিষয়টি হচ্ছে অষ্টম শ্রেণীর, কিন্তু যোজনী সবার জন্য খুবই দরকার। আসলে অষ্টম শ্রেণী থেকে ধরে নবম শ্রেণী, দশম শ্রেণী এবং অন্য যে কোনো গ্রুপের, আর্টসের কিংবা কমার্সের হও, তোমাদের যোজনীটা খুবই দরকার। এই জন্য আমি আজকে চিন্তা করলাম যে এমন একটি বিষয় তোমাদের পড়াই যেটি সবারই কাজে লাগবে। আর যোজনীর কারণে অনেক স্টুডেন্টের অনেক সমস্যা হয়, বিশেষ করে যৌগের সংকেত লিখতে তাদের সমস্যা হয় এবং অনেকে লিখতে পারে না। তারা ভাবে যে সংকেতগুলো কিভাবে হচ্ছে, কিন্তু আমরা যদি যোজনীগুলো জানতে পারি এবং একটু কষ্ট করে মুখস্থ রাখি, তাহলে আমাদের জন্য সংকেত লেখা খুবই সহজ। তো আমি আজকের ক্লাসটি শুরু করছি। ধন্যবাদ। তো প্রথমে আমি যেটি আলোচনা করতে যাব, যারা অষ্টম শ্রেণীর আছো, তোমাদের যে বইটি আছে অষ্টম শ্রেণীর বই, এই বইয়ের ৭৭ পৃষ্ঠা, অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়। তোমরা ৭৭ পৃষ্ঠায় একটি চার্ট দেখতে পাবে। তোমাদের এই খুব চমৎকার একটি চার্ট দেওয়া আছে যোজনের। তো তোমরা শুরুতে এই চার্টটি শেখার চেষ্টা করবে। তো তোমরা এই চার্টটি দেখবে বই খুলে, এবং যারা নবম কিংবা দশম শ্রেণীর আছো তারাও এই চার্টটি জোগাড় করবে। অষ্টম শ্রেণীর বই হয়তো তোমাদের কাছে আছে বা আশেপাশে কারো কাছে থাকলে সেটি জোগাড় করে মুখস্থ করিয়েছি। তোমরা জানো যে ১ নাম্বার হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন থেকে আমরা 18 নাম্বার আর্গন পর্যন্ত মৌলগুলোর নাম তোমাদেরকে শেখানো হয়েছে। তো আমি আজকের ক্লাসে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে সেটি এই 18 পর্যন্ত মৌলের যোজনীগুলো তোমরা কিভাবে বের করবে। আমার আজকের ক্লাসের বিষয় হচ্ছে এটি। তো তোমাদেরকে আমরা যখন ইলেকট্রন বিন্যাস শিখিয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে পরমাণুর একটি কেন্দ্র থাকে, যাকে আমরা বলি নিউক্লিয়াস। তারপর তার চারপাশে এরকম কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলো সাজানো থাকে। তোমাদের মনে আছে কিনা খেয়াল করো। এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস, এবং তার পরে যেই কক্ষপথগুলো, সেগুলোতে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে বৃত্তাকার কক্ষপথে। তা আমরা বলেছিলাম যে এই যে কক্ষপথগুলো, এগুলোকে আমরা একটা সূত্রের মাধ্যমে, যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, এরকম আমরা একটা সূত্র শিখেছিলাম, 2n² সূত্র। তো 2n² সূত্র অনুযায়ী আমরা যদি প্রথম কক্ষপথের কথা চিন্তা করি, যে এই যে প্রথম কক্ষপথ, এখানে তাহলে n এর মানটা হবে 1, কক্ষপথের নাম্বার 1। তাহলে n এর মান 1 যদি হয়, 1 এর স্কয়ার মানে 1, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2। তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে 2টি। খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীরা। এবার তোমরা বুঝতে পারছো যে দ্বিতীয় কক্ষপথে কয়টি থাকতে পারবে। তাহলে আমি n এর জায়গায় কত বসাবো, যেহেতু এটা দ্বিতীয় কক্ষপথ, তাহলে n এর মধ্যে বসাবো 2। তাহলে 2 এর স্কয়ার হচ্ছে 4, 4 দুগুণে 8। তার মানে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি। ঠিক একইভাবে তৃতীয় কক্ষপথে আমরা যদি এখানে বসাই 3, 3 এর স্কয়ার হচ্ছে 9, 9 দুগুণে 18। এই হচ্ছে পদ্ধতি কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে। তো তোমরা এই কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে, কিভাবে বিন্যস্ত থাকে, এই বুদ্ধি খাটিয়ে খুব সহজে যোজনী বের করতে পারবে প্রথম 18টি মৌলের অন্ততপক্ষে। খুবই সহজ, টেকনিকটা আমি শিখিয়ে দিই, তোমরা একটু খেয়াল করো। আমরা যদি যে কোনো একটি মৌলের কথা চিন্তা করি, যেমন ধরো তোমাদের মাথায় আসতে পারে যে সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ছিল? এটি ছিল 11 নম্বর মৌল, তার মানে তার পারমাণবিক সংখ্যা 11। তাহলে আমরা যদি ওই যে সিস্টেমটা তোমাদেরকে দেখালাম, কোন ঘরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রথম ঘরে ইলেকট্রন থাকতে পারে 2টা, তারপরের ঘরে যেহেতু সর্বোচ্চ 8টা থাকতে পারে, তার মানে এখানে থাকবে 8টা, আর আমার টার্গেট হচ্ছে 11। তৃতীয় কক্ষপথে কয়টা থাকতে পারে? তৃতীয় কক্ষপথে থাকতে পারে 18টা, কিন্তু আমার আর মাত্র একটা ইলেকট্রন বাকি সোডিয়ামের, তাহলে তৃতীয় কক্ষপথে হবে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। তো এরকম তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবে। যেমন ধরো তোমরা যদি কার্বনেরটা করো, কার্বন হচ্ছে 6, ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম ঘরে 2টা, পরের ঘরে দেখো 6 থেকে 2 চলে গেলে আর থাকে কয়টা? 4টা। তার মানে দ্বিতীয় কক্ষপথে থাকতে পারবে 4টা। এই হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস। তোমাদের যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে বলা হয় 17, তাহলে প্রথম ঘরে থাকতে পারবে 2টা সর্বোচ্চ, দ্বিতীয় ঘরে থাকতে পারবে 8টা, আমার টার্গেট 17। তার মানে তৃতীয় কক্ষপথে কয়টা থাকতে পারে? হাইয়েস্ট থাকতে পারে 18টা, কিন্তু আমার এখানে আছে আর 7টা ইলেকট্রন দিলে আমার হয়ে যায়। তার মানে তৃতীয় কক্ষপথে থাকতে পারবে 7টি। তো এইভাবে তোমরা আগে ইলেকট্রন বিন্যাসটা শিখলে কোন ঘরে কয়টা থাকতে পারে, এইভাবে তোমরা খুব সহজে 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস শিখে নেবে। এবার যোজনী কিভাবে আমরা বের করবো, এই পদ্ধতি ব্যবহার করবো। ব্যাপারটা খুবই সহজ। তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই আমি।
তোমরা দেখবে এইভাবে ইলেকট্রন বিন্যাস করার পর যদি কারো শেষ কক্ষপথে 1, 2 অথবা 3 অথবা 4, সোজা কথা 1 থেকে 4 পর্যন্ত যদি শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী হবে তাই। তার মানে যদি কারো শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তার যোজনী 1, কারো শেষ কক্ষপথে যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী 2, আর 3টা থাকলেও 3, 4 থাকলে 4। খুবই সহজ বুদ্ধি। এরপর আসো, যদি কারো শেষ কক্ষপথে তুমি দেখো যে 5, 6 এবং 7টা ইলেকট্রন আছে, তাহলে তাদের যোজনী বের করার একটা বুদ্ধি হচ্ছে আমরা 8 থেকে সেটা বিয়োগ করব। 8 মাইনাস যদি 5 থাকে কিংবা 6 কিংবা 7 যাই থাকুক, তার মানে যদি কারো শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী হবে 3, 8 থেকে 5 বিয়োগ করলে 3। কারো শেষ কক্ষপথে যদি 6টি ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী হবে 2, 8 থেকে 6 চলে গেলে 2, 7টি থাকলে হয়ে যাবে 1। এইবার একটু ব্যতিক্রম আছে এবং আরেকটি প্রশ্ন তোমাদের মাথায় আসবে যে স্যার, যদি শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে তাহলে আমি কি করব? তাহলে একটা হিসাব আছে, আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমে আমরা এই নিয়মটা একটু দেখে নিই। প্রথম কথা খেয়াল করো যে 1টা 2টা 3টা বা 4টা যদি থাকে তখন তার যোজনী আমরা কিভাবে, এই যে ধরো সোডিয়াম, আমি একটু আগে ইলেকট্রন বিন্যাস করলাম, তার শেষ কক্ষপথে স্যার কয়টি ইলেকট্রন? 1টি। তার মানে এখানে সোডিয়ামের যোজনী কত? 1। ধরো কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি? 4টি, তাহলে কার্বনের যোজনী 4। এইভাবে আবার ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টি। তো আমরা একটা বুদ্ধি বলেছিলাম, যদি 5, 6 কিংবা 7 হয় তাহলে আমরা 8 থেকে বিয়োগ করে নিব। তাহলে এখানে ক্লোরিনের যোজনী হবে 8 থেকে 7 চলে গেলে তার যোজনী 1। তো ঠিক এইভাবে তোমরা 1 থেকে 18 পর্যন্ত মৌলের যোজনী খুব সহজে বের করে নিতে পারবে। এবার ব্যতিক্রম বিষয়টা আসি। দেখো, একটু ব্যতিক্রম গুলো তোমাদের জেনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষা আসে। 3 জন তোমাদের এই 18-র ভিতরে তোমরা একটু ব্যতিক্রম পাবা। এই 3 জনের ব্যাপারটা একটু ভালোভাবে খেয়াল রাখবে। এটা হচ্ছে হিলিয়াম, নিয়ন এবং আর্গন। আমি একটু আলাদা করে দেখাই, তোমরা খেয়াল করো। আমরা যদি হিলিয়ামে আসি, হিলিয়াম কয় নাম্বার মৌল স্যার? হিলিয়াম হচ্ছে 2 নাম্বার মৌল, তার পারমাণবিক সংখ্যা কত? 2। তারপর হচ্ছে নিয়ন কত নাম্বার মৌল? 10। এবং আর্গন কত নাম্বার মৌল? এটা হচ্ছে 18। তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা ওই যে তোমাদেরকে যে বুদ্ধিটা শিখালাম, প্রথম কক্ষপথে এতটা, দ্বিতীয় কক্ষপথে এতটা, এইভাবে যদি বুদ্ধি কাটাই, তো হিলিয়ামের ইলেকট্রনই তো আছে 2টি, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে 2। তারপরে আসো নিয়ন, তার প্রথম কক্ষপথে থাকবে 2টি, পরের কক্ষপথে থাকবে 8টি। আর্গন প্রথম কক্ষপথে 2, পরের কক্ষপথে হবে 8, এবং তৃতীয় কক্ষপথে যেহেতু 18টি থাকতে পারে তাহলে আর 8টা ইলেকট্রন লাগে। এই এখন তোমার মাথায় প্রশ্ন হবে, স্যার আপনি তো বলেছিলেন যে শেষ কক্ষপথে যদি 2টি ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী 2, তাহলে হিলিয়ামের যোজনী তো 2 হবে। কিন্তু এটা একটু ব্যতিক্রম, তোমাদের মনে রাখতে হবে যে এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো হচ্ছে স্যার নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস মানে যে সকল পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি। এই জন্য হিলিয়াম হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস। এর কক্ষপথ যেহেতু প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, তো 2টি ইলেকট্রন আছে, এই জন্য সে একটি নিষ্ক্রিয় গ্যাস। তার মানে এই যে হিলিয়াম, তারপরে নিয়ন, এগুলো যে নিষ্ক্রিয় গ্যাস, তাদের যোজনী কত স্যার? প্রশ্ন আসবে, স্যার তাহলে নিষ্ক্রিয় গ্যাসের কি যোজনী নাই? নিষ্ক্রিয় গ্যাসের আসলে যোজনী নাই, তাদের যোজনী আমরা ধরি 0। তারপরে আসো নিয়ন, নিয়নের শেষ কক্ষপথে 8টি আছে এবং আর্গনের শেষ কক্ষপথেও 8টি আছে। তাহলে শেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে তাদেরও আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি, তাহলে তাদের যোজনীয় হবে 0। তো এই হচ্ছে আমাদের আজকের পড়ার টপিকস গুলো। আমি যোজনী বিষয়ে আরো কয়েকটি ক্লাস করব ধারাবাহিকভাবে। আজকে আমার এই ক্লাসটি ছিল প্রথম। আমরা আগামী দিন এই চার্টে তোমরা যে যোজনীগুলো দেখছো এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে। আমি চার্টটি নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলাপ করব। চার্ট থাকার পরেও আমাদের অনেক কিছু এখানে বোঝার আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি তোমরা বাসায় ভালোভাবে দেখবে। তোমরা ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটা, ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে আমরা কোনো মৌলের যোজনী বের করতে পারি এই বিষয়টি, এবং একটু কষ্ট করে অবশ্যই 18টি মৌলের নাম এবং প্রতীক তোমাদের মুখস্থ রাখতে হবে। খুবই প্রয়োজন এটা ছাড়া তোমাদের কাছে এই রসায়ন বিষয়টি খুবই কঠিন মনে হবে। অষ্টম হোক, নবম হোক, দশম হোক, তুমি আর্টসের হও কিংবা বিজ্ঞান বিভাগের কিংবা কমার্সের, সবার জন্য এগুলো হচ্ছে বেসিক টপিকস। তো
তো আমি যোজনীর বিষয়টি নিয়ে আরো 2 থেকে 3টি ক্লাস করব, একদম পরিষ্কার করে দিব বিষয়টি। আশা করি তোমরা প্রত্যেকটি ভিডিও দেখবে। এবং সর্বশেষ কথা হচ্ছে, যেহেতু আমাদের পরিস্থিতি এখনো তত ভালো না, করোনার এই মহামারীর সময়ে আমরা আসলে একটি দুঃসময় পার করছি, তো তোমরা অবশ্যই সাবধানে থাকবে। তোমরা সহজে বাইরে যাবে না, মানুষের সংস্পর্শে কম আসবে এবং কিছু স্বাস্থ্যবিধি অবশ্যই পালন করবে। ধন্যবাদ।